আপু, তুমি কি শুরু করলে? প্লিজ আমাকে ছেড়ে দাও। যদি স্যার দেখতে পায় তাহলে আমাকে মারতে মারতে একদম শেষ করে ফেলবে। বাবা তো বাসায় নেই, আর বাইরে যে বৃষ্টি হচ্ছে, মনে তো হয় না আজকে খালামণিদের বাসা থেকে ফিরবে। তাই আজকেই তোকে আপন করে পাবার শেষ প্রচেষ্টা। মা- মানে স্যার বাসায় নেই? তুমি না বললে স্যার বাড়িতে আছে? আমাকে বসতে বললে, এখন আবার বলছো স্যার বাড়িতে নেই। আর তোকে যদি বলতাম বাবা বাড়িতে নেই, তাহলে তুই দরজার কাছ থেকে সরে যেতি। তোকে আর এমন করে তো কাছে পেতাম না, তাই একটু মিথ্যা কথা বলছি। এখন চুপ কর তো, আমাকে আদর করতে দে। প্লিজ আপু, আমাকে ছেড়ে দাও। আমি তোমার ছোট ভাইয়ের মতো। প্লিজ এগুলো করো না। আর স্যার জানতে পারলে আমাকে অনেক মারবে। আর স্যার আমাকে অনেক বিশ্বাস করে, তার জন্যই তো আমাকে তার বাসায় নিয়ে এসে পড়াতার জন্য। ধ্যাত বাল, কিছুই হবে না। চুপ থাকতো আর আমাকে আদর করতে দে। আর যদি ডিস্টার্ব করিস, তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। স্বাধীনকে আর কোনো কথা বলতে না দিয়ে নেহা স্বাধীনের ঠোঁট এক করে দেয়। এভাবে প্রায় 5 মিনিট যাওয়ার পর নেহা স্বাধীনকে ছেড়ে দেয়। আপু, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও, নাকি কেউ এইভাবে কিস করে? একটু কতগুলো ছ্যাপ দিয়েছো আমার মুখে। বোকা ছেলে, তুই কিভাবে বুঝবি এই বিলার মজা? কখনো তো মনে হয় কাউকে কিস করিসনি। আমি কি তোমার মতো লুচ্চা নাকি যে কাউকে একা পেয়ে কিস করব? কি বললি? আমি লুচ্চা, তাই না? ওয়েট, তোকে দেখাচ্ছি এই লুচ্চা কি করতে পারে। মানে আপু, প্লিজ আমার আর কাছে আসবে না। এমনিতেই ঠোঁট কেটে ফেলেছো, বাসায় গিয়ে কত মিথ্যা কথা বলতে হবে আমাকে এর জন্য? তুই কি যেন বললি? আমি লুচ্চা, তাই না? তোকে দেখাচ্ছি লুচ্চা কি যে করতে পারে। আজ পর্যন্ত শুনেছিস একটা ছেলে মেয়েকে ধর্ষণ করে? আজ সেটার উল্টো হবে। আপু, তোমার পা জড়িয়ে ধরছি, প্লিজ আমাকে ছেড়ে দাও, বাড়িতে যেতে দাও। দেখো বৃষ্টিও থেমে যাচ্ছে। হ্যাঁ, তোর সাথে করতেই হবে। বারবার শুধু আপু বলিস। কতবার বলেছি নেহা বলে ডাকবি আমাকে, কিন্তু আমার কথা তো তোর কানেই যায় না। আজ যা করব তা হাড়ে হাড়ে টের পাবি তুই। কথাটা বলেই নেহা স্বাধীনের কাছে এগিয়ে যায়। তারপরে চুলের পিছনে হাত দিয়ে নিজের কাছে নিয়ে এসে কিস করতে লাগে। অন্য হাত দিয়ে শার্টের বোতাম খুলতে লাগে। নেহার স্পর্শ পেয়ে এক পর্যায়ে স্বাধীন মাতাল হয়ে যায়, নেহার উপর ঝাঁপিয়ে পড়ে। নেহা এটাই তো চাচ্ছিল। প্রায় 1 ঘন্টা পর স্বাধীন ছেড়ে দিয়ে বালিশে মাথা দিয়ে উপরে ফ্যানের দিকে তাকিয়ে ভাবতে লাগে। স্বাধীন, এটা তুই কি করলি? একটা মেয়েকে তুই রেপ করলি। বিয়ে না করে কোনো মেয়েকে স্পর্শ করার নামই ছি, বলতেও ঘৃণা হচ্ছে। আর আমারই কি দোষ? নেহা আপু যদি এরকম করে, একটা ছেলে কখনো ঠিক থাকতে পারবে না। আর কোচিং করতে আসা যাবে না। নেহা অপরাধ অত্যাচার আর সহ্য করতে পারবো না আমি। কিরে, কি ভাবছিস তুই? সাধুর মতো কথা বললে যেন ভাজা মাছটা উল্টেও খেতে জানিস না। দেখে তো মনে হলো এই খেলার তুই অলরাউন্ডার। মানে কি বলতে চাচ্ছ তুমি আপু? কিছুই না, এখন বল, আমাকে ভালোবাসিস তো তুই নাকি? কি বলছো তুমি এসব আপু? আমি তোমাকে ভালোবাসতে যাব কেন? আর তুমি তো আমার সঙ্গে জোরাজুরি করলে। আমি তো আর তোমাকে অ্যানির ইচ্ছাতে এসব করি নাই। আর তুমি আমার থেকে 3 বছরের বড়, ক্লাসেও বড়। এসব কেউ মানবে না। প্লিজ, আজ যা হয়েছে সে যেন জানতে না পারেন। কেউ জানতে পারবে না, শুধু দেখবে। এই দেখ ভিডিওটা কেমন হয়েছে। আমি তো কিছুই করিনি, যা করার তুই করেছিস। এতে ভিডিওটা আরো বেশি ভালো হয়েছে। সব দোষ তোর উপর যাবে। মানে আপু, তুমি ভিডিও করলে কখন? আর প্লিজ ডিলিট করো। দেখো এগুলো সেনসিটিভ বিষয়। যদি একবার পাবলিশড হয়ে যায় তাহলে আমার আর তোমার দুজনের মান সম্মান নষ্ট হয়ে যাবে। না বেবি, আমার কিছুই হবে না। তোমারই যা হবার হবে, বুঝলে? এখন বলো, ভালোবাসবে কি না? নেহা কথাটা রেগে বলল। স্বাধীন ভয় পেয়ে গেল, কিছুই বলছে না, উপরের দিকে তাকিয়ে আছে। নেহা গিয়ে স্বাধীনের উপর উঠে বসে, তারপর কিস করতে লাগে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। স্বাধীন হাঁপাতে লাগে। নেহা স্বাধীনকে তার সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এখন বল, ভালোবাসবি কি না? যদি তোর মুখ থেকে না শব্দটা বের হয়, তাহলে এখনই সব জায়গায় ভিডিওটা ছেড়ে দেব। আমি তোমার কি ক্ষতি করেছি আপু? তুমি আমার সঙ্গে এমন করছো কেন? প্লিজ আমাকে এর মধ্যে থেকে মুক্তি দিবে? তোমাদের কলেজে ভর্তি হবার পর থেকেই তোমার অত্যাচার সহ্য করে চলেছি। প্লিজ আর পারছি না, আমাকে প্লিজ মুক্তি দাও। দেব না সোনা, মুক্তি কেন? তোমার কে?
আমার দেহ উজাড় করে দেব। প্লিজ বলো, একটিবার ভালোবাসি। না, একদমই বলবো না। আপু আপু আপু। কি বললি? আপু? ওয়েট, দেখাচ্ছি তোকে আবার মজা। কথাটা বলে নেহা তার আবার রোমান্টিক অত্যাচার শুরু করেন। স্বাধীন এক পর্যায়ে কান্না করে দেয় আর নেহা অবাক হয়ে স্বাধীনকে ছেড়ে দেয়। তুমি এইভাবে কান্না করছো কেন? প্লিজ কান্না করো না, আমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, ভালোবাসার কথাটা বলা লাগবে না, আই এম সরি। কখনোই তোমাকে ডিস্টার্ব করবো না আমি। কথাটা বলে নেহা স্বাধীনের উপর থেকে উঠে দাঁড়ায়, তারপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে স্বাধীন উঠে তার প্যান্ট আর শার্ট পরে নেয়। জানালা দিয়ে দেখে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর বজ্রপাত হচ্ছে। জানলার সামনে ওইভাবে দাঁড়িয়ে আছিস কেন? জানলাটা আটকে দিয়ে আয়। আর যেভাবে বজ্রপাত হচ্ছে, সমাজও হতে পারে। আর আই এম সরি, আমি ভেবেছিলাম তোকে আমার কাছে এমন করে আনলে হয়তোবা তুই আমাকে ভালোবাসবি, তাই শেষ চেষ্টা করেছি। আমি সেটাও পারলাম না। প্লিজ আমাকে ক্ষমা করে দিস তুই। আর কখনোই তোর উপরে অত্যাচার করব না আমি। আপু আমি বাড়িতে যেতে চাই। এত রাতে কিভাবে বাড়িতে যাবে? তুই আর বৃষ্টি হচ্ছে, দেখেছিস না? বাড়িতে যেতে হবে না, এখানেই থাক তুই। না আপু, আমি বাড়িতে যাব, আমাকে একটু আইডিয়া দেবে? আর ছাতা হলেই চলবে, আমার কোনো সমস্যা হবে না। ভয় পেতে হবে না, পাগল আর কিছুই করবে না। তোকে কথা দিচ্ছি, আমি আর যেতে হবে না, এখানেই থাক। আর মোবাইল আনিসনি? আন্টিকে ফোন দিয়ে বলে দে আসতে পারবি না, বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। না আপু, ফোনে চার্জ ছিল না, তাই বাসায় রেখে এসেছি। তোমার ফোনটা একটু একটু দেবে? মার কাছে ফোন করে বলতাম আজকে আসতে পারবো না, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর স্যার আসতে দিচ্ছে না। এই নে। আপু পাসওয়ার্ডটা কি, খুলে দাও। আই লাভ স্বাধীন, পাসওয়ার্ড খোল। আমি নিচ থেকে তোর জন্য খাবার নিয়ে আসছি। দেখে তো মনে হয় রাতে কিছুই খাসনি। কথাটা বলে নিহা নিচে চলে যায় খাবার আনার জন্য। অন্যদিকে স্বাধীন অনবরত অবাক হচ্ছে নেহার ফোনের স্ক্রিনে তার ছবি লাগানো। তারপর তার মায়ের নাম্বারে ডায়াল করে ফোন করে বলে দেয় আজকে আর আসতে পারবে না। তারপর কি মনে করে গ্যালারিতে ঢুকে দেখে আজকের ওই ভিডিওগুলো। স্বাধীন দ্রুত ডিলিট করে দেয়। তারপর গ্যালারিতে ঢুকে দেখে নেহার থেকে তার ছবি অনেক বেশি। নেহার আসার শব্দ পেয়ে স্বাধীন মোবাইল বন্ধ করে টেবিলের ওপর রেখে দেয়। এই নে, খাবার খেয়ে নে। না আপু তুমি খাও, আমি খাবার খেয়ে এসেছি। দেখ, ভালোবাসিস আর না বাসিস, কিন্তু প্লিজ আপু বলে ডাকিস না। ঠিক আছে আপু। ও সরি নেহা। এইবার ঠিক আছে। এখন এত কথা না বলে খাবার খাতো জলদি। খাবারের প্লেট হাতে নিয়ে খেতে যাবে তখনই দেখে হাতে রক্ত লেগে আছে। নেহা দেখে অবাক হয়ে যায়। খাবারের প্লেট টেবিলে রেখে স্বাধীনের হাত কাছে নিয়ে এসে দেখে হাতের অনেকটা অংশ কেটে গেছে। বেডের দিকে তাকিয়ে দেখে কাছের চুড়িগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে। সরি সরি, আসলে তখন নিজের মধ্যে ছিলাম না। আমার কাছের চুল লেগে তোর হাত কেটে গিয়েছে বুঝি। সো ওয়েট, তুই একটু বস, আমি স্যাভলন নিয়ে আসতেছি। না আনতে হবে না, আমার সমস্যা হবে না, আমি হাত ধুয়ে নিয়ে নিলেই হবে। কি বলছিস তুই? শুধু হাত ধরলেই কি হবে? চুপচাপ এখানে বসে থাক, আমি পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিচ্ছি। তারপর নেহা চলে যায়। একটু পর একটা ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। তারপর স্বাধীনের হাত পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দেয়। এখন কিভাবে খাবার খাবো আমি? হাত তো ব্যান্ডেজ করে দিয়েছেন, একটা চামচ এনে দিবেন। আরে না, আমি খাইয়ে দিচ্ছি। তারপর নেহা স্বাধীনকে খাইয়ে দিতে লাগে। অনেক ক্ষুধা লাগেই স্বাধীন খাবার খেয়ে নেয়। খাওয়া শেষ হলে পানি খাইয়ে দেয়। স্বাধীন উঠে সোফায় গিয়ে বসে থাকে। তারপর নেহা খাবার খেতে লাগে। খাবার খেয়ে প্লেটগুলো নিয়ে কিচেনে রেখে আসে। রুমে এসে খাটের উপর থেকে ভাঙা চুড়ি আর বিছানার চাদর চেঞ্জ করে অন্য আরেকটা রেখে দেয়। আসো, তুমি এখন ঘুমাও। আর ওখানে থাকতে হবে না, রাত তো কম হয়নি, একটা বাজছে। না আমি এখানেই ঠিক আছি, একটা বালিশ দিলেই হবে। হ্যাঁ, তোমাকে আর ভয় পেতে হবে না, বললামই তো আমি আর তোমার গায়ে স্পর্শ করব না। এখনো তো ভয় না পেয়ে এখানে এসে ঘুমাও তো। নেহার ধমকে স্বাধীন এসে খাটের উপর শুয়ে পড়ে। স্বাধীনের উপরে চাদর দিয়ে সে পাশে ঘুমিয়ে পড়ে। স্বাধীন কি যেন মনে করে নেহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটু পর কান্নার শব্দ আসতে লাগে। বোধহয় নেহা কান্না করছে। আপু তোমার কিছু হয়েছে? কান্না করছো কেন এভাবে? ও, তুই এখনো ঘুমাসনি? সরি, এমনিতেই কান্না করছি। স্বাধীন ঠিক বুঝতে পারে কেন
কান্না করছে। সে আর কি করবে? এখন তো আর কান্না করার মতো কোনো উপায় নেই। কেবলমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, আর নেহা কিনা ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করছে। এই সম্পর্কে কখনো সমাচার তার বাবা মা মেনে নেবে না। এর থেকে শেষ পর্যায়ে না ভেঙে শুরু থেকেই ভেঙে যাক, এটাই ভালো। স্বাধীন ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালের দিকে ঠান্ডা হাতে স্পর্শে স্বাধীনের ঘুম ভেঙে যায়। তুমি ঠিক আছো? এখন কেমন লাগছে তোমার? মানে কি বলছো তুমি? আর কান্না করছো কেন এইভাবে? ওই কান্না করছি, এমনিতেই চোখে কি যেন পড়েছে, তাই পানি বের হচ্ছে বুঝি। আর এখন কেমন লাগছে তোর? রাতে তো অনেক জ্বর, কাতরাচ্ছিলি, তাই উঠে তোকে জলপট্টি দিচ্ছি, কিন্তু এত করে ডাকছি তোর কোনো শব্দই পাচ্ছি না। ও আচ্ছা, এখন অনেক ভালো লাগছে। আর সরি তোমাকে রাতে ঘুমাতে না। আরে সরি বলতে হবে না, আমি তো জানি আমার কারণেই তোর জ্বর এসেছে। আই এম সরি। আচ্ছা আপু, সকাল তো হয়ে গেছে, কলেজে যেতে হবে, বাসায় যেতে হবে। কলেজের সময় তো পার হয়ে গিয়েছে। মানে কি বলো তুমি? হ্যাঁ, ঘড়ির দিকে তাকিয়ে দেখো, সকাল 11টা বাজছে। নিহার কথা শুনে স্বাধীন উঠে লাফ দিয়ে দাঁড়ায়। তারপর টেবিলে থাকা নিহার ফোনটা হাতে নিয়ে দেখে সকাল 11টা বাজছে। এত সকাল হয়ে গিয়েছে আর তুমি আমাকে ডাকোনি একবারও? স্বাধীনের কথা শুনে নেহা রেগে তাকায়। ও সরি সরি, তুমি তো ডেকেছিলে, আমি উঠিনি। আচ্ছা, বিস্তৃত আর বাহিরে নেই, বাসায় যেতে হবে। মা অনেক চিন্তা করছে মনে হয়। আন্টি ফোন করেছিল, আমি বলেছি তোমার একটু জ্বর এসেছে আর এখনো ঘুম থেকে ওঠোনি। মাকে আবার কেন বলতে গেলেন? আপনি শুধু শুধু চিন্তা করবে আমাকে নিয়ে। কথাটা বলে স্বাধীন তাড়াহুড়ো করে খাট থেকে নামতে নিলেই পড়ে যেতে লাগে আর ধরে ফেলে। ঠিক আছো তুমি? ঠিক আছে, কেন জানি অনেক মাথা ভার হয়ে আছে। আচ্ছা ছেড়ে দাও আমাকে, আমি একাই যেতে পারবো। তা তো দেখতেই পারছি। এখানে একটু বসো, আমি ব্যাগ নিয়ে আসছি। তারপর পাশের রুম থেকে ব্যাগ নিয়ে স্বাধীনকে নিয়ে নিচে নামে। একটা রিক্সা করে স্বাধীনের বাসায় নিয়ে যায়। দরজায় কলিং বেল দিতে স্বাধীন মা দরজা খুলে দেয় আর গায়ের উপর এক হাত ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে স্বাধীন মা ভয় পেয়ে যায়। কি হয়েছে মা ওর? এভাবে তোমার উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে? আন্টি বললাম না, স্বাধীনের অনেক জ্বর হয়েছে। ঘুম থেকে উঠে আসার জন্য তাড়াহুড়ো শুরু করেছে, উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল, তাই আমি উঠিয়ে নিয়ে আসি। বললাম থাকো, কিন্তু থাকলো না। ও আচ্ছা, আসো না ভেতরে আসো। আর ওকে ছেড়ে দাও, আমি রুমে নিয়ে আসি। রাতে বৃষ্টিতে ভিজেছিল, না হলে অনেক ভয় পেয়েছে, তার কারণেই জ্বর এসেছে। তারপর স্বাধীন মা স্বাধীনকে তার রুমে দিয়ে আসে। মা তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো এখানে। না ঠিক আছে, আমাকে আবার বাসায় যেতে হবে। বাসায় দেখে বাবা আমাকে না পেলে আবার অনেক চিন্তা করবে। আরে মা, আমার বাসাতে প্রথম এসেছো, আজ বসো, কিছু খেয়ে যাও। আর ভাইজানকে আমার কথা বললেই কিছু বলবে না। তারপর স্বাধীন মা আর নেহা দুজনেই কফি খেতে লাগে আর কথা বলতে লাগে। তারা কথা বলতে বলতে এক পর্যায়ে নেহাকে স্বাধীনের মায়ের অনেক ভালো লেগে যায়। অনেকটা সময় হয়ে গেলে নেহা স্বাধীনের মার কাছ থেকে বিদায় জানিয়ে বাসায় চলে আসে। তারপর স্বাধীনের মা স্বাধীনের কাছে আসে দেখার জন্য। এসে দেখে স্বাধীন ঘুমের মধ্যে কি যেন বলছে, জ্বরে কাতরাচ্ছে। গায়ে হাত দিয়ে দেখে অনেক জ্বর। দ্রুত ডাক্তারকে ফোন করে আসার জন্য। একটু পর ডাক্তার চলে আসে। ভাই দেখেন না, অনেক জ্বর। আমি এর আগে ওর কখনো এত জ্বর দেখিনি, রাত থেকেই অনেক জ্বর। স্বাধীনকে দেখে যা বুঝলাম, অনেক জ্বর হয়েছে। আর কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো খাইয়ে দিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপর ডাক্তার চলে যায়। স্বাধীন মা নিচে এসে কাজের ছেলেকে টাকা আর প্রেসক্রিপশন দিয়ে দেয় ওষুধ নিয়ে আসার জন্য। চিন্তিত হয়ে বসে পড়েন তিনি। বসার রুমেই তখনই ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কে? আন্টি আমি নেহা। আর স্বাধীনের এখন কেমন অবস্থা? ও মা তুমি? আমার মনে ছিল না তোমাকে ফোন করার কথা। আসলে স্বাধীনের আগের থেকে একটু খারাপ অবস্থা। এর আগে যতবার জ্বর হয়েছে এমনি এমনি ঠিক হয়ে গেছে। তুমি যাওয়ার পর রুমে গিয়ে দেখি জ্বর অনেক বেশি। ডাক্তারকে ফোন করলে সে এসে ওষুধ দিয়ে আছে। স্বাধীন মায়ের কথা শুনে স্বাধীন মায়ের কথা শুনে নেহা নিজেকে নিজে গালাগালি দিতে থাকে। নেহার কোনো সার শব্দ না পেয়ে স্বাধীনের মা বলতে লাগে, কি হলো মা, কথা বলো না কেন? মানে আন্টি নেটওয়ার্কের সমস্যা মনে হয়, আর আমি সময় পেলে স্বাধীনকে গিয়ে দেখে আসবো।
কথাটা বলে নেহা ফোন কেটে দেয়। তারপর নিজেকে নিজে গালাগালি দিতে লাগে। স্বাধীনের মা অবাক হয়ে যায়, এ মেয়ে আবার কি হলো। এভাবে কেটে যায় আরও 5টা দিন। স্বাধীন স্বাভাবিক হলে কলেজে আসে। নেহা কলেজে গেটের সামনে বাইকের উপর বসে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। তখনই স্বাধীনকে দেখতে পেয়ে বাইক থেকে নেমে দৌড়ে আসে। কিরে, এখন কেমন আছিস তুই? আর জ্বর ঠিক হতেই 5 দিন লাগে? না মানে ইয়াপু, আসলে অনেক বেশি জ্বর ছিল তো, আর শরীরটা অনেক ক্লান্ত ছিল, তাই একটু সময় লেগেছে সেরে উঠতে। আর এখন ঠিক আছে। ও আচ্ছা, তা তোর কথা বাবা অনেকবার জিজ্ঞেস করেছিল। ক্লাসে যাওয়ার আগে বাবার সঙ্গে দেখা করে যাস। অনেক চিন্তা করছে বাবা তোকে নিয়ে। ঠিক আছে আপু। আমার কথা শুনে নেহা উপর রেগে তাকাই, বুঝতে পারি কেন রেগে তাকিয়ে আছে। ও সরি নেহা। স্বাধীনের কথা শুনে নেহা একটা মিষ্টি হাসি দেয়। স্বাধীন সেই দিকে আর না তাকিয়ে সোজা স্যারেদের কক্ষে চলে যায়। তারপর নেহার বাবার সঙ্গে কথা বলে ক্লাসরুমে চলে যায়। ক্লাসরুমে বসেছিল, এমন সময় তার পাশে একটা মেয়ে এসে বসে। কি ব্যাপার স্বাধীন, এতদিন কোথায় ছিলে তুমি? ক্লাসে দেখলাম না, ফোনে মেসেজ করি তাও কোনো রিপ্লাই পাই না, কেন? ও তুমি, আমার অনেক জ্বর এসেছিল, তাই কলেজে আসতে পারি নাই, আর ফোনটাও তেমন দেখা হয়নি। আর তোমাকে আমি খুঁজছিলাম। এই কয়েকদিন যা পড়িয়েছে আমাকে, ওই নোটগুলো দাও তো। আমি জানি কেন তুমি আমাকে খুঁজবে। এই নাও, এখানে সব নোট করা আছে। আনরোম্যান্টিক একটা। রেগে নিপা খাতাটা টেবিলের উপর রেখে স্বাধীন দেখো না দেখার ভান করে খাতা নিয়ে নোট করতে লাগে। আর রিপা স্বাধীনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এমন সময় নেহা স্বাধীনের ক্লাসের পাশ দিয়ে যাচ্ছিল। রিপাকে স্বাধীনের দিকে তাকিয়ে থাকতে দেখে, আজ স্বাধীনের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখে অনেক রাগ হতে লাগে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। কিরে, হঠাৎ দাঁড়িয়ে গেলি কেন? ক্লাসরুম তো একটু পরেই ক্লাস শুরু হবে। লেট হয়ে গেলে দেখবি স্যার আবার বকাবকি করবে। চল। তোকে এই কয়দিন কেমন যেন চেঞ্জ চেঞ্জ লাগছে। কি যেন আনমনি ভাবিস, মুচকি মুচকি হাসিস, আবার মন খারাপ করে থাকিস, আবার রেগেও থাকিস। কি হয়েছে বলবি? আরে না, তেমন কিছুই হয়নি। দেখ, মিথ্যে কথা আমার কাছে বলবি না। তুই আমার ছোট্টবেলার বান্ধবী, তো তোর মিথ্যে আমি ঠিকই বুঝতে পারি। এখনো তো ঢং না করে কি হচ্ছে বলতো? কিভাবে যে বলবো, মানে আমি একজনকে অনেক ভালোবাসি। মানে? জোরে চিৎকার দিয়ে কথাটা বলে ওঠে। আরে এত চিৎকার দিয়ে উঠলি কেন? দেখ, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। চিৎকার দেবো না তো কি করবো? আমার বান্ধবী তুমি পড়েছো তো, কে সে মহাপুরুষ যে কিনা আমার বান্ধবীকে পাগল করেছে? একটু দেখতে চাই আমি। থাক বাল, আমি সিরিয়াস। আর তুই কি না আমাকে নিয়ে মজা নিচ্ছিস? তোকে কথাটা বলাই আমার বোকামি। চল এখন ক্লাসরুমে। নেহা রেগে ক্লাসরুমের দিকে এগিয়ে যেতে লাগে। অন্যদিকে পিছন থেকে নেহার বান্ধবী ডাকতে লাগে আর নেহাকে নিয়ে কথা বলতে লাগে। নেহা রেগে অগ্নিমূর্তি ধারণ করে তাকাতেই নেহার বান্ধবী ভয় পেয়ে যায়। চুপ করে ক্লাসরুমে এসে দুজনে বসে। সরি বোন, প্লিজ ক্ষমা করে দে। আর তোকে নিয়ে মজা করবো না। তুই প্রেমে পড়েছিস? কার? এটা আমি ভাবতেই কেমন যেন অবাক হচ্ছি। তুই আমার সঙ্গে মজা করছিস? হ্যাঁ, আমি তো সবসময় মজাই করি সবার সাথে। এখন চুপ করে আমার মাথাটা না খেয়ে কাজ করতো মনোযোগ দিয়ে। যদি স্যার দেখে ক্লাসের মধ্যে দুজনে কথা বলছি, আবার রেগে আমাদের বাইরে বের করে দিবে। কথাটা বলে নেহা ক্লাসে মনোযোগ দেয়। এক এক করে ক্লাস করতে লাগে। ক্লাস শেষ হলে বাইরে এসে নেহা তার বান্ধবী বসেছিল। এমন সময় নেহার বান্ধবী বলতে লাগে, এখন বল, কে সেই ছেলে? তোরাও চিনিস ওকে? আর আমাদের কলেজে পড়ে। আরে বুঝতে তো পারছি কে। নামটা আগে বল, আদিক্ষেতা না করে। ইয়ে, কিভাবে যে বলি, আমাদের ক্লাসের জুনিয়র স্বাধীন। কি? হ্যাঁ রে, মনে আছে তোদের যখন নতুন কলেজে আসে তখনকার কথা। ফ্ল্যাশব্যাক। ওই, আমাদের সামনেতে যাচ্ছিস, বড় আপুদের দেখেও সালাম দিচ্ছিস না? তোর এত বড় সাহস? মানে আপু আমাকে বলছেন আপনারা? আপু বলুন। না, তোকে না, এলিয়েনদের বলছি। তুই ছাড়া কে আছে দেখ তো আশপাশে। এখন এত কথা না বলে এইদিকে আয়। হ্যাঁ আপু, এইবার ভর্তি হয়েছি। কলেজে কি নতুন ভর্তি হয়েছিস তুই? তারপর স্বাধীন মাথা নিচু করে সেইখান থেকে চলে যায়। নেহার বান্ধবীরা অবাক হয়ে যায়। শোন, আমরা হলাম এই কলেজের সিনিয়র, আর আমাদের যেখানে দেখবি সেখানেই সালাম করবি, না হলে তোর খবর আছে। এখন কথা না বলে যা তো এখান থেকে। নেহা, ঠিক আছিস তুই? কিছু হয়নি তো?
কেন, আমার আবার কি হতে যাবে? তোদের সামনে দাঁড়িয়ে আছি আবার বলছিস কিছু হয়নি তো? মানে না মানে এখনো পর্যন্ত যত ছেলের সামনে দাঁড়িয়ে গিয়েছে সালাম না দিয়ে তাদের নয় থাপ্পড় মেরেছিস, না তো কান্দরে উঠবোস করেছিস, তো এই ছেলেকে এমনি এমনি যেতে দিলে মানে? আরে ও কিছু না, আমি তো দেখেছি ছেলেটা মাটির দিকে তাকিয়ে কলেজে প্রবেশ করেছিল। আশেপাশে কেউ আছে কিনা তা দেখেনি, তাই হয়তো আমাদের লক্ষ্য করেনি। তাই আজকের মতো ছেড়ে দিলাম। নেক্সট টাইম থেকে যত দেখি তাহলে ওকে একই শাস্তি দেব। এখন চল ক্লাসরুমে যাই, ভালো লাগতেছে না, একটু পর ক্লাস শুরু হবে। তারপর নেহার বান্ধবীরা সবাই ক্লাসরুমে চলে যায়। স্বাধীন নেহার ধমক শুনে অনেকটা অবাক হয়ে যায়। সোজা স্যারেদের রুমে চলে যায়, তারপর তার আঙ্কেলের কাছে যায়। বাবা, কি হয়েছে? কলেজে এসেছে, এখানে কি কিছু দরকার? না মানে আঙ্কেল, আজকে কলেজে প্রবেশ করার সময় কিছু মেয়ে আমাকে অনেক বকাবকি করে। কি? আচ্ছা চলো তো, আমাকে তাকে দেখাও। কিরে মা, তুই এখানে? কিরে মা, তুই এখনো বাইরে দিয়ে ঘুরছিস? যা ক্লাসরুমে যা, একটু পর তো ক্লাস শুরু হবে। ঠিক আছে বাবা। আজ সন্ট্রা মা, এটা তোর বলেছিলাম না একটা আন্টির কথা? ওই আন্টির ছেলে আর আজকেই কলেজে নতুন এসেছে। কিছু মেয়ে ছেলেটাকে অনেক বকাবকি করেছে। কি বলো বাবা, আমাদের কলেজের র্যাগিং হয়? কার এত বড় সাহস? নেহার কথা শুনে স্বাধীন স্যারের পিছনে লুকিয়ে যায়। নেহার বান্ধবীরা পিছন থেকে মিটমিট করে হাসতে লাগে। ও আচ্ছা বাবা, তুমি যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি। দেখি কার এত বড় সাহস র্যাগিং দেয়। তোমার দেখতে হবে না, আমরাই শাসন করে দেব। বাবা স্বাধীন, যাও, এটা আমার বিয়ে, আর যারা তোমাকে র্যাগিং দিয়েছে তাদের দেখিয়ে দিও, তাহলেই হবে। না আঙ্কেল, ইনি হলেন সেই। আরে আসো, আমাদের সাথে দেখিয়ে দাও কে তোমার র্যাগিং দিয়েছে। আর বাবা, তুমি যাও তো এখন। কথাটা বলে নিহা তার বাবাকে সেখান থেকে সরিয়ে দেয়। স্বাধীন যেতে যাবে, হাত ধরে খানিকটা টেনে নিয়ে আসে। তোর এত বড় সাহস আমার বাবার কাছে গিয়ে আমার নামে নালিশ দেওয়া? আজকে তোর একদিন কি আমার একদিন। এই তো রেখে ধরতো যেন পালাতে না পারে। আপু প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তো জানি না যে স্যার তোমার বাবা হয়, তাহলে কখনোই স্যারের কাছে যেতাম না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাব, কলেজ করব না। তা বললে তো আর হবে না সোনা, তোমাকে আমি হর্নিং দিয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? তুমি আমার বাবার কাছে গিয়ে আমার নামে নালিশ দিলে, আর একটু হলে তো বাবার সামনে আমার কথা বলতে নিয়েছিলে। যাই হোক, তোকে তো এই শাস্তি পেতেই হবে। তারপর নিহা তার বান্ধবীরা স্বাধীনকে ধরে ফেলে, টানতে টানতে কলেজের পিছনের দিকে নিয়ে যায়। এই তোরা থাম। কিরে, এখানে নিয়ে আসলি কেন? দেখ, তোর মতি গতি আমার কিন্তু একদম ভালো লাগছে না। আজ এমন কাজ করব আজীবন মনে রাখবে ও। কথাটা বলে নেহা স্বাধীনকে টানতে টানতে ক্লাসরুমে নিয়ে যায়। নেহার বান্ধবীরা অবাক হয়ে নেহার দিকে বড় বড় করে তাকিয়ে থাকে। নেহা, তুই ছেলেটার সাথে কি করতে চাচ্ছিস? দেখ, খুব পিচ্ছি একটা ছেলে। তোর মতি আমার একদমই ভালো ঠেকছে না, ওকে ছেড়ে দে। ওকে থাপ্পড় দে না, না হয় কান্দর উঠবোস করা। আরে না, তা করব না। ওকে আমার ভালো লাগছে, তাই রোমান্টিক অত্যাচার করব। মানে রোমান্টিক অত্যাচার? নেহা তার বান্ধবীর সম্পূর্ণ কথা না শুনেই দরজার আটকিয়ে দেয়। তারপর ধীরে ধীরে স্বাধীনের দিকে যেতে লাগে। স্বাধীন চিৎকার করতে লাগে। নেহার বান্ধবীরাও ভয় পেয়ে যায়। যদি কোনো স্যার এদিকে আসে ছেলেটা চিৎকার শুনে, তাহলে তো তারা শেষ। আরে কি শুরু করলি তুই? ওকে চুপ না করা, না হলে যেইভাবে চাচামাচি করছে যদি কোনো স্যার এদিকে আসে তাহলে আমরা শেষ। অন্যদিকে নেহা স্বাধীনের কাছে যে স্বাধীনের শার্টের কলার ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আপু প্লিজ আমাকে ছেড়ে দাও। আর আমি তো জানতাম না যে আঙ্কেল তোমার বাবা হয়, তাহলে কখনোই যেতাম না, আর কখনোই আমি কোনো স্যারের কাছে তোমার নামে অভিযোগ দেব না। প্লিজ আমাকে যেতে দাও। তা বললে তো আর হবে না। তোকে যেহেতু প্রথম দেখি, তখন এক অন্যরকম ভালো লাগা কাজ করে আমার মাঝে, তাই আর কি তোর সাথে রোমান্টিক অত্যাচার করব, আর চুপচাপ করে তুই সহ্য করবি। আর যদি একটা চিৎকার দিস তাহলে তোকে মিডল স্ট্যাম্প বরাবর একটা লাথি দেব। আজীবনের জন্য বাবা ডাক শুনতে পাবি না। স্বাধীন ভয় পেয়ে তার দুহাত দিয়ে তার মেডেল স্ট্যাম্প চেপে ধরে। নেহা মুচকি হাসতে লাগে। তারপর স্বাধীনের কাছে গিয়ে কিস
করতে লাগে। স্বাধীন মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। শুধু স্বাধীনের কোনো রেসপন্স না দেখে নেহা লেগে যায় ঠোঁটে একটা শক্ত করে কামড় দিতেই ঠোঁট কেটে রক্ত বের হতে লাগে। ভয় পেয়ে স্বাধীনকে ছেড়ে দেয়। সরি আসলে তুই রেসপন্স করছিলি না, তাই রেগে গিয়েছিলাম, কিছু মনে করিস না। তুমি মানুষ না রাক্ষস? এভাবে কেউ কিস করে? ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে আমার। আরে সরি তো বললাম, আর এই নে টিস্যু, রক্ত মুছে নে। তারপর স্বাধীন নেহার কাছ থেকে টিস্যু নিয়ে মুখ মুছতে লাগে। একটু পর নেহা দরজা খুলে বাহিরে আসে। স্বাধীনও বাহিরে আসে। নেহার বান্ধবীরা স্বাধীনের এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়। স্বাধীন বাহিরে বের হয়ে এদিক ওইদিক তাকিয়ে জোরে দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কে রে নিহা, তোর কি হয়েছে? এর আগে তো কখনো তোকে এরকম করতে দেখিনি, আজ হঠাৎ এই ছেলের সঙ্গে কি এমন করলি? আরে না, এত কিউট একটা ছেলে কি আর শাস্তি দেওয়া যায়? তাই একটু রোমান্টিক অত্যাচার করলাম। তারপরে ছেলেটাকে কিস করবে, দেখছিস কি হালা করেছিস? কান্না করে দিয়ে ছেলেটা। আরে বাদ দে তো, তেমন কিছু না, চল এখন ক্লাসে যাই। কথাটা বলে নেহার বান্ধবীরা ক্লাসরুমে চলে যায়। অন্যদিকে স্বাধীন নেহার বান্ধবীদের কাছ থেকে ছাড়া পেয়ে দৌড়ে কলেজ থেকে বের হয়ে রাস্তায় এসে হাঁপাতে লাগে। হাতে ইশারা দিতেই একটা রিকশা এসে দাঁড়ায়। তারপর রিকশায় করে সোজা বাসায় চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে অনবরত কলিং বেল দিতে লাগে। একটু পরে স্বাধীনের মা এসে দরজা খুলে দেয়। কি রে বাবা, তুই এতবার কলিং বেল দিচ্ছিস কেন? আর কলেজে যাসনি? স্বাধীন কোনো উত্তর না দিয়ে তার মাকে পাশ কাটিয়ে দৌড়ে রুমে এসে দরজা আটকে দিয়ে ব্যাগ সোফায় রেখে ওয়াশরুমে চলে যায়। তারপর টুথপেস্ট আর ব্রাশ নিয়ে বিরাশ করতে লাগে। আয়নার দিকে তাকি বিরাশ করছিল আর ভাবছিল, এক থু, কি জঘন্য মেয়ে রে বাবা। ছেলেদের এইভাবে কেউ কিস করে? তার থুতু আমাকে খাইয়ে দিয়েছে, ভাবতেই বমি করতে ইচ্ছে করছে। অসভ্য মেয়ে কোথাকার। কলেজে যাব না আর। কি রে বাবা, কি হয়েছে? বলা নেই কোনো, এই হঠাৎ করে দরজা আটকে দিলে? দরজা খুলো বলছি। মা, আমি একটু ব্যস্ত আছি, দরজা খুলতে পারবো না, একটু পরে আসছি তোমার কাছে, তারপর সব বলবো। কথাটা বলে স্বাধীন মুখ চেপে ধরে কি বলতে নিয়েছিল সে তার মাকে তো আর বলা যাবে না। বললে নেহা যদি আবার উল্টাপাল্টা কিছু করে। দেখ বাবা, তোর কথার ধরন আমার একদমই ভালো লাগছে না। তোকে বলছিস দরজা খুলতো আগে। মা, বললামই তো, একটু সময় দাও আমাকে, ওয়াশরুমে আছি। তারপর স্বাধীনের মা চলে যায়। স্বাধীন ব্রাশ করে ফ্রেশ হয়ে রুমে এসে পোশাক পরিবর্তন করে নিচে আসে। কি রে বাবা, কি হয়েছে তোর? সব ঠিক আছে তো? আমার আবার কি হতে যাবে মা, ঠিক আছে। তুই গেলি কলেজে, কলেজের কথা বলে আর আসলি কলেজ না করেই। কিছু তো একটা হয়েছে। এখন মিথ্যে কথা না বলে সত্যি করে বল তো কি হয়েছে। স্বাধীন ভাবতে লাগে কি বলবে তার মাকে। সত্যি কথা তো কখনো বলাই যাবে না। কি রে, কি বলছি আমি? তোর কানে যাচ্ছে না? বলছি যে কি হয়েছে আমাকে খুলে বল বাবা। মানে মা, কলেজের সামনে কিছু কুকুর ছিল, আমি ভয় পেয়ে দৌড় দিতেই কুকুরগুলো আমাকে ধাওয়া করে। দৌড়াতে দৌড়াতে অনেকটা রাস্তা চলে আসে। একবার পিছনে তাকিয়ে দেখি কুকুরগুলো আর নেই, চলে গিয়েছে। তাই পাশের একটা শরবতের দোকান দেখে শরবত খাই। তখনই দেখি তার মধ্যে একটা মরা মাছি, এটা থেকে বমি করে ফেলি, তাই দৌড়ে বাসায় চলে আসি। হাই রে আমার পাগল ছেলে, তোকে এতবার করে বলি যে গাড়ি নিয়ে যাওয়া আসা কর। না, তুই গাড়িতে উঠতে পারিস না, ভালো লাগে না। খোলামেলা হাঁটতে চলাফেরা করলেই ভালো লাগে। এখন বস, কেমন লাগে? কুকুরের ধাওয়া খেয়ে এখন ভালো লাগছে তাই না? আমরা বললে তো আর তুই করবি না। আর কালকে আমাকেই দোকানটাকে দেখিয়ে দিস তো। তোর বাবাকে বলে দোকানটার নামে কেস করব। শরবতের নামে উল্টাপাল্টা জিনিস মানুষকে খাওয়ায়। স্বাধীন তার মায়ের কথা শুনে আরো অনেক ভয় পেয়ে যায়। সে কি বলল, এখন যদি ওই লোকটাকে কোথায় পাবে সে? আরে না মা, তার কোনো দরকার হবে না। কথাটা বলেই স্বাধীন দৌড়ে রুমে চলে যায়। স্বাধীন মা অবাক হয়ে যায়। রাতের দিকে স্বাধীন মা স্বাধীনের রুমে আসে ডাকার জন্য। দেখে অনেক জ্বর, ভয় পেয়ে যায়। ডাক্তারকে ফোন করতে এসে দেখে কিছু ওষুধ লিখে দেয়। জ্বরের কারণে কোকড়াতে লাগে আর বিড়বিড় করে কিছু বলতে লাগে। স্বাধীনের মা বুঝতে পারে না, জলপট্টি দিতে লাগে। রাত গভীর হয়ে স্বাধীন স্বাভাবিক হয়। স্বাধীনের মা স্বাধীনকে ওষুধ খাইয়ে দেয়। এভাবে কেটে যায় 5 দিন। স্বাধীন স্বাভাবিক হয়ে রেডি হতে লাগে কলেজে যাওয়ার জন্য। কিছুক্ষণের জন্য যেন ভুলে যায় নেহার কথা। হঠাৎ নেহার কথা মনে পড়তে জামা কাপড় খুলে ফেলতে লাগে। স্বাধীনের মা রুমে এসে স্বাধীনকে এ অবস্থায় দেখে অবাক হয়ে যায়।
কি রে বাবা, তুই না রেডি হচ্ছিলি, আবার জামা কাপড় খুলে ফেলছিস? মানে কলেজে যাবি না? এখন তো তুই ঠিক আছিস, জ্বর তো আর নেই। না মা, কলেজে যাব না আমি, আর ওই কলেজে পড়াশোনাই করব না। আমাকে অন্য আর একটা কলেজে ভর্তি করে দাও। কি বলছিস বাবা? এখন তো আর তা সম্ভব হবে না, কলেজের ভর্তির সময় পার হয়ে গিয়েছে। ওইখানে কি এমন সমস্যা? তোর কোনো সমস্যা হলে তোর ওই আঙ্কেলকে বলবি। তোর বাবার ছোটবেলার বন্ধু, তোকে অনেক ভালোবাসে, ছোট সময় কত আদর করতো। তোমাকে কি করে বলবো মা যে ওনার মেয়ের অত্যাচারে আমি কলেজে যেতে চাচ্ছি না? কিছু কি বললি বাবা? বুঝতে পারি নাই। না মা, আসলে কলেজটা আমার পছন্দ হয় নাই, তাই যেতে চাচ্ছি না। প্লিজ অন্য কোনো কলেজে ভর্তি করে দাও আমাকে। তারপর স্বাধীন তার মাকে জোরাজোরি করতে লাগে। স্বাধীন মা তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলে। স্বাধীন বুঝতে পারে। তারপর রেডি হয়ে বাসার বাহিরে আসে। স্বাধীনের মা গাড়ি নিয়ে যেতে বলে স্বাধীন গাড়ি না নিয়ে রিক্সা করে কলেজের সামনে আসে। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে কলেজের মেন দরজা দিয়ে ঢুকতে লাগে। এই পাশ ওই পাশ তাকিয়ে নেহাকে দেখতে না পেয়ে অন্য দিক দিয়ে যেতে গিয়েও নেহার কাছে আসে। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। কিরে, এই কয়েকদিন তোকে কলেজে দেখলাম না যে, কই হারিয়ে গিয়েছিলি? নাকি ওই দিনের পর ভয় পেয়েছিস তাই কলেজে আসিসনি? না মানে আপু, আমার অনেক জ্বর এসেছিল তাই কলেজে আসতে পারি নাই এই কয়েকদিন। হ্যাঁ শুনেছি, বাবা বলেছে। আমাকে আর ওই দিনের জন্য সরি। ঠিক আছে আপু, আমি কি এখন আসতে পারি? আরে যা, ক্লাসরুমে যা। আর এরপর থেকে সালাম দিতে হবে না। আমি তো আর তোকে চিনতে পারি নাই, তাই ওই দিন ওইরকম করেছি। কালকে রাতে বাবা বলল যে তুই নাকি তার ছোটবেলার বন্ধুর ছেলে, আমাদের আত্মীয়, তাই আর কি তোকে আর সালাম দিতে হবে না আমাকে। কিন্তু হ্যাঁ, বড় আপু হিসেবে কখনো যেন আবার বেয়াদবি না করিস, তাহলে তোর কিন্তু খবর আছে। ঠিক আছে আপু। তারপর স্বাধীন সোজা ক্লাসরুমে চলে যায়। একটা চেয়ারে বসে স্যারের অপেক্ষা করছিল। তখনই একটা মেয়ে এসে পাশে বসে স্বাধীন এবং স্বাধীনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগে, হাই, আমি রিফা। তোমার নাম কি? আমাকে বলছো? আরে আজব তো, একই টেবিলে বসে আছি, হাত বাড়িয়ে দিয়েছি তোমার দিকে, আর তুমি কি বলছো? তোমাকে বলছি কি না? ও সরি, আমার নাম স্বাধীন। অনেক সুন্দর নাম, স্বাধীন আছে। তুমি কি নার্ভাস? এভাবে ঘামছো কেন? না মানে কি, একটু একটু প্রথম ক্লাস তো তাই একটু নার্ভাস। ও আচ্ছা, আমারও একই। ভয় পেতে হবে না, সব ঠিক হয়ে যাবে। তারপর স্বাধীন আর রিপা দুজনেই কথা বলতে লাগে। এক পর্যায়ে তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যায়। একটু পর ক্লাসের স্যার আসে। সবাই উঠে সালাম দেয়। স্বাধীন আর রিপাও স্যারকে সালাম দেয়। তারপর স্যার ক্লাস করাতে লাগে। স্বাধীন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগে। দেখতে দেখতে সবগুলো ক্লাস শেষ হয়ে যায়। কলেজ ছুটি হলে স্বাধীন আগে বের হয়ে আসে। পিছন থেকে রিপা দূরে স্বাধীনের কাছে আসে। আজব তো, তুমি তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকেই আমি অবাক হয়ে যাচ্ছি। আমি কি ক্লাসরুমে রেখে এভাবে বের হয়ে আসলে তাড়াতাড়ি করে? মানে সরি। আরে সরি বলতে হবে না, এখন চলো দুজনে একসঙ্গে বাড়ি ফেরা যাক। আরে না, আমি একাই যেতে পারবো। এখান থেকে রিক্সা নিলে 20 মিনিট সময় লাগে, জ্যাম থাকলে একটু বেশি সময় লাগে। আচ্ছা, তোমার বাসা? তারপর স্বাধীন রিপাকে তার লোকেশন বলে দেয়। হিরে, আমরা তো ওই দিক দিয়ে আমার বাড়িতে যাই। আচ্ছা তুমি আসো, আমার গাড়ি করে যাবে, তোমাকে তোমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাব। আরে না, তার কোনো দরকার পড়বে না, আমি একা যেতে পারবো। তারপর রিপা স্বাধীনের হাত ধরে টানাটানি করতে লাগে। নিহা দেখে অনেকটা খারাপ লাগে, কিন্তু বুঝতে দেয় না। দূর থেকে শুধু তাকিয়ে দেখতে লাগে। একটু বর্ষা দিন রিপার গাড়িতে এসে উঠে বসে। নিহা দেখে আরও অনেক কষ্ট পায়। কেন যেন বুকের বাপাসটা চিনচিন করতে লাগে। সে নিজেও বুঝতে পারে না। কিরে, তুই এইভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছুদিন হলো তোকে কেমন যেন মরা মরা দেখছি। কিছু কি হয়েছে? আরে না, তেমন কিছু না, চল বাসায় যাব। তারপর নিহা তার বাইক নিয়ে বাসায় চলে আসে। অন্যদিকে স্বাধীনের বাড়ির সামনে গাড়ি দাঁড় করে রিপা। স্বাধীনের বাড়ি দেখে অনেকটা অবাক হয়ে যায়। এটা কি তোমার বাড়ি? তোমার চলাফেরার সাথে তো একটু বোঝা যায় না। হ্যাঁ, আমার বাসা, বাট আমি সবসময় স্বাভাবিক পরিবেশে চলাফেরা করি, আর আমার ভালো লাগে না গাড়িতে চলাফেরা করতে। রিকশায় উঠে রাস্তা দিয়ে যেতে অনেক ভালো লাগে আমার, তাই গাড়ি নিয়ে যাই না কলেজে। ও আচ্ছা,
তো তোমার নাম্বারটা দাও তো, কাউকে ফোন করলে নিচে এসো, আমাকে নিয়ে একসঙ্গে রিকশায় করে কলেজে যাব। রিপা স্বাধীনের কাছ থেকে জোর করে নাম্বার নিয়ে বিদায় জানিয়ে চলে যায়। স্বাধীন তার বাসায় প্রবেশ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, নিচে আসে খাবার খাওয়ার জন্য। এমন সময় তার বাবাকে দেখতে পায় স্বাধীন। বাবা, কেমন ক্লাস করলা তুমি? এসে শুনলাম প্রথম দিনই কলেজে নাকি জোর করে নিয়ে এসেছিল। হ্যাঁ আব্বু, অনেক ভালো আছি। আর তুমি কখন আসলা আর এসে আমাকে নিয়ে পড়লা? ওকে ওকে, সরি, আসলে অনেক জানতে ইচ্ছে করছিল তাই বললাম। আরে বাবা, খাবার খা। তারপর স্বাধীন খাবার খেতে লাগে। খাবার খাওয়া শেষ করে বসার রুমে বসে টিভিতে কার্টুন দেখছিল। এমন সময় স্বাধীনের বাবা স্বাধীনের পাশে এসে বসে। বাবা, তোকে যতই দেখি ততই অবাক হই। তুই যেন এই জেনারেশনের কোনো ছেলেই না। এত বড় একটা ছেলে হয়েও এখনও কিনা টিভিতে কার্টুন দেখে। তোর মতো ছেলেরা দেখে মোবাইলে গেমস, না হয় মুভি দেখ, আর তুই পড়ে আছিস আগের মতোই কার্টুন দেখি শুধু। আচ্ছা যাক, আমারই ভালো। তা তোর তো কলেজ শুরু হয়েছে, আর আমি চিন্তা করেছি তুই তোর আঙ্কেলের বাসায় গিয়ে পড়বি। তোর আঙ্কেলকে বলেছি, সে রাজি হয়েছে। মানে? আরে তোদের কলেজের স্যার আছে না, আমার ছোটোবেলার বন্ধু হয়, তোকে পরিচয় করে দিয়েছি না, ওইটা। ওর কাছে কালকে থেকে কোচিং করবি, ওর বাড়িতে গিয়ে। আমি বলে দিয়েছি, রাজি হয়েছে। কিন্তু কেন বাবা, প্লিজ না আমার। আরে না, কোনো সমস্যা হবে না, গাড়ি নিয়ে যাওয়া আসা করবি, আর আমি যা বলেছি তাই করবি। স্বাধীন বুঝতে পারে তার বাবা যা একবার বলে তাই করে, তাই রেখে উঠে তার রুমে চলে যায়। স্বাধীনের মা পাশ থেকে বলে, তুমি স্বাধীনের উপর এত জুলুম কেন করো? ও তো লেখাপড়া করছে, মনোযোগ দিয়ে। আবার টিউশনি কেন দরকার? দেখো, ওই যে আমার মানুষজন ভালো লাগে না। দেখো, ওকে নিয়ে আমার অনেক টেনশন হয়। কত বড় হয়ে গিয়েছে, তারপরও বাচ্চাদের মতো। তাই আমি চাই মানুষজনের সাথে উঠা বসা করে যেন স্বাভাবিক হতে পারে। তার কারণেই ইমরানের বাসাতে গিয়ে ওকে কোচিং করানোর কথা বলি, আর ইমরানও রাজি হয়ে যায়। বিকালের দিকে খুব ফ্রি থাকে, আর ওকে বলি স্বাধীনের কথা, আর ও বলে স্বাভাবিক করতে পারবে, তাই আর কি। ও আচ্ছা, তাই বল। তারপর স্বাধীনের মা বাবা দুজনেই দুজনের সঙ্গে কথা বলতে লাগে। কোন দিকে অন্যদিকে স্বাধীন রুমে গিয়ে ফোন হাতে নেয়, দেখে অনেকগুলো একটা রং নাম্বার থেকে মিসড কল। স্বাধীন দেখে ফোনটা রেখে দেয়, শুয়ে ঘুমানোর চেষ্টা করে। তখনই আবার ফোন বেজে ওঠে। স্বাধীন ফোনটা হাতে নিয়ে দেখে সেই রং নাম্বারটা থেকে আবার কল এসেছে, তাই ফোনটা নিয়ে রিসিভ করেন। আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম, আমি নিপা। ও তুমি, তা এত রাতে ফোন করেছো? এত রাত হয়েছে মানে? মাত্র রাত 11টা বাজে, আর তুমি 11টাকে এত রাত বলছো? হ্যাঁ, আমি 11টার সময় ঘুমিয়ে পড়ি। আচ্ছা ভাই, তুমি ঘুমাও, কালকে কথা বলবো কলেজে গিয়ে। কথাটা বলে স্বাধীন ফোন কেটে দেয়। রিপা রেগে যায়, ফোন দিতে লাগে স্বাধীনকে। স্বাধীন রেগে ফোন বন্ধ করে দেয়। রিপা আরও রেগে যায়। সকালের দিকে স্বাধীনের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে রুমে এসে পড়তে বসে। অনেক সময় হয়ে গেলে খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার মনে নেই যে রিপা বলেছে আজকে তারা একসঙ্গে কলেজে যাবে। তারপর রিক্সা থামি স্বাধীন সোজা কলেজে চলে আসে। গেট দিয়ে যেতে নিলে নেহার কাছে এসে বলতে লাগে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? তোকে না কাউকে বললাম আমাকে আর সালাম দিতে হবে না? আমি জানতাম না তুই আমার বাবার বন্ধুর ছেলে হোস, তাই এসব করেছি। আর মাফ করে দিস আমাকে, আর আজ থেকে আমাকে সালাম দিতে হবে না। ঠিক আছে আপু। স্বাধীন নেহার কাছ থেকে যেতে নিবে এমন সময় রিপা এসে পিছন থেকে স্বাধীনের কলার চেপে ধরে। কে? তোর এত বড় সাহস? রাতে ফোন করি, ফোন রিসিভ করিস না, মোবাইল বন্ধ করে রাখিস। কালকে বারবার বলে গেলাম দুজন একসঙ্গে কলেজে আসবো। তোর বাসার সামনে দাঁড়িয়ে কতবার তোকে ফোন করলাম, কোনো রিপ্লাই পেলাম না। মানে আমার মনে ছিল না, আর মোবাইল আমি তেমন একটা ইউজ করি না, আরও ভালো লাগে না। রিপার কার্যক্রম নেহার যেন বুকে এসে তীরের মতো বেঁধে, তাই রেগে রিপার গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। রিপা অবাক হয়ে স্বাধীনের শার্টের কলার ছেড়ে দিয়ে দুগালে হাত চেপে ধরে বলে, এই মেয়ে, তুমি কে? আর তোমার এত বড় সাহস ওর কলার এভাবে ধরো সবার সামনে? মানে আপু, আমরা দুজন ফ্রেন্ড। ফ্রেন্ড মানে? কিসের ফ্রেন্ড?
ফ্রেন্ড হলে তার লিমিটের মধ্যে থাকতে হবে। তুমি লিমিট ক্রস করে ওর লাইফে ঢুকে যাবে, এটা তো হয় না। আর ওর ইচ্ছা নাই, ইচ্ছা, সেটা তুমি হস্তক্ষেপ করার কে? সরি আপু। ইটস ওকে। আর গায়ে পড়া অভ্যাস বাদ দাও। আর স্বাধীন, তুইও এই মেয়েটার কাছ থেকে দূরে দূরে থাকবি। মেয়েটাকে দেখেও মোটেও আমার সুবিধার মনে হচ্ছে না। কথাটা বলে নিহা তার বান্ধবীদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। স্বাধীন রিপার কাছে আসে। সরি, আমার কারণে তুই আজ নেহাপুর হাতে থাপ্পড় খেলি। আসলে ইনি এরকম কেন তা আমি নিজেও জানি না। আরে না, বুঝতে পারছি। তা ইনি তোদের ফ্যামিলির কেউ হয় নাকি? কি রে বাবা, থাপড় মেরেছে, এখনো গাল ব্যথা করছে? না, আমার ফ্যামিলির কেউ হয় না। আমার বাবার ছোটবেলার বন্ধুর মেয়ে আর আমাদের কলেজের স্যারের মেয়ে, তার কারণে একটু বেশি অ্যাটিটিউড। আচ্ছা চল ক্লাসরুমে যাই। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? নেহা আপু যদি দেখে তাহলে আবার এসে থাপড়াবে। রিপা আর স্বাধীন দুজনেই ক্লাসরুমের দিকে অগ্রসর হয়। স্বাধীনের কর্মকাণ্ড রিপার কেমন যেন লাগে। ছোট মানুষের মতো কথাবার্তা, চলাফেরা সব কিছু। দেখতে দেখতে ক্লাস শেষ করে বাইরে আসে স্বাধীন। রিপা কথা বলতে বলতে রিক্সা নিয়ে বাসেই চলে যায়। পিছন থেকে নেহা সব দেখে আর রাগে ফুঁসতে লাগে। আচ্ছা তুই এরকম কেন রে? তোর কথাবার্তা চলাফেরা কেমন যেন বাচ্চাদের মতো মনে হয়। কিছুই বুঝিস না তুই। ওই আমি বাচ্চাদের মতো? একটা কথা সত্যি করে বলবি, নেহা আপু কি তোকে পছন্দ করে? কি বলিস এসব? নেহা আমার বড় আপু, তাও অনেক বড় হবে পছন্দ মানে? আরে হ্যাঁ, আমি লক্ষ্য করেছি নেহা আপু তোর দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে, আর আমাকে যেন তোর পাশে সহ্যই করতে পারে না। তার চাহনিতে কেমন যেন রাগে একটা ভাব আছে, তাই বললাম তোকে। নেহার কথা শেষ হতেই স্বাধীন ভাবতে লাগে। হ্যাঁ, রিপা তো ঠিকই বলেছে। নেহা আপু কেমন করে তাকিয়ে থাকে, প্রথম দিনে কিস করে, এগুলো তো অন্যদিকে মোড় দেয়। তার মানে কি নেহা আপু আমাকে পছন্দ করে, ভালোবাসে, নাকি এসব শুধুমাত্র তার এনজয় বা সময় নষ্ট করা ছাড়া কিছুই নয়? কি রে, তোকে ডাকছি, কানে কি কথা যায় না? তোর বাসা তো চলে এসেছি, নামবি নাকি আমাদের বাসায় যাবি? না সরি। আর তুই নাম, মার সঙ্গে পরিচয় হয়ে যা। আরে আজকে নয়, অন্য কোনো একদিন আসবো আন্টির সঙ্গে দেখা করতে, আর অনেক গল্পও করবো ওই দিন। এখন তো আর সময় নেই, বাসায় যেতে হবে না, না হলে আবার চিন্তা করবে। মোবাইলেও চার্জ নেই যে ফোন করে বলবো, আর গাড়ি নিয়েও তো বের হইনি আজকে। কথাটা বলে রিপা রিক্সা নিয়ে চলে যায়। স্বাধীন সোজা বাসায় চলে আসে। দরজায় কলিং বেল দিতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। তার বাবা আর মা টিভি দেখছে। বাবা, ভয়ে ভয়ে তোকে খাবার বেড়ে দিচ্ছি। আমি আর তোর বাবা একটু আগেই খাবার খেলাম। ভাবলাম আজকে আসতে তো লেট হবে, কলেজে এক্সট্রা ক্লাস আছে বুঝি। না মা, তোমরা বসে থাকো, আমি একাই বেড়ে খেতে পারবো। স্বাধীন খাবার বেড়ে নিয়ে খেতে লাগে। খাবার খাওয়া শেষ করে সবাইকে বসতে স্বাধীন তার বাবা মাকে বলতে লাগে, বাবা, তুমি তো আর তোমার স্যারের বাসা চেনো না, তাই একটু পরে রেডি হয়ে ব্যাগ নিয়ে বের হও, তোমাকে নামিয়ে দিয়ে আসবো। বাবা, স্যারের কাছে বাড়িতে গিয়ে কোচিং না করলে কি হয় না? দেখো বাবা, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। আচ্ছা ঠিক আছে, আমি রুমে গিয়ে রেডি হচ্ছি। না। তারপর স্বাধীন রুমে চলে যায়। রুমে গিয়ে রেডি হতে লাগে। নিচে নামে স্বাধীনের বাবা স্বাধীনকে নিয়ে গাড়ি করে নেহাদের বাসায় চলে আসে। দরজার কলিং বেল দিতেই নেহা এসে দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? আর স্বাধীন তুমি? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। তোমার বাবা কোথায়? আর ওকে নিয়ে আসলাম তোমার বাবার কাছে পড়ানোর জন্য। ও আচ্ছা, আসে নাই। কেউ ভেতরে আসেন বাবা, তার রুমে বসে কি যেন করছে, আমি ডেকে আনছি। ডাকতে হবে না, আমি চলে এসেছি। কেমন আছিস রে? তুই এতদিন পর আমার কথা মনে পড়লো, আর বাড়ি চিনতে পারলে? তুই অসুবিধা হয়নি তো? বুঝতেই তো পারছিস, ব্যবসার অনেক প্রেশার, দেশে খুব বেশি একটা থাকা হয় না। এ দেশ থেকে ওই দেশে, ওই দেশ থেকে ওই দেশে ফ্যামিলিকে খুব একটা সময় দেওয়া হয় না। আমার জানা মতে তোর তো একটাই ছেলে, এত এত টাকা কে খাবে? বৃদ্ধ হয়ে যাচ্ছিস, একটু শরীরটাকে উপভোগ কর। এজন্যই তোর কাছে আসা, তোর সাথে কিছু কথা বলবো আমি। বানিহা, তুমি স্বাধীনকে নিয়ে তোমার বাবার রুমে যাও। তারপর নেহা স্বাধীনকে তার বাবার রুমে নিয়ে যায়। স্বাধীন সোফায় গুটিসুটি মেরে বসে আছে। নেহা দেখে মুচকি মুচকি হাসতে লাগে
আর ফোনে ফেসবুকিং করতে লাগে। শোন, আমার ছেলেটা আর 5টা ছেলের মতো নয়, একদমই ভিন্ন। আসলে তুই তো জানিস আমি ব্যবসার কাজের জন্য বাইরে থাকি, আর তোর ভাবি সারাক্ষণ রোগী আর ডাক্তারি নিয়ে পড়ে থাকে, তাই ছেলেটাকে খুব একটা সময় দেওয়া হয়নি। তাই বড় হয়েছে শুধু, কিন্তু জ্ঞান একদম ছোট বাচ্চাদের মতো। তাই তোর কাছে নিয়ে আসলাম, প্লিজ আমার ছেলেটাকে স্বাভাবিক করে দে, জানি তুই পারবি। হ্যাঁ, কিছু একটা বুঝতে পারছিলাম আমি, কারণ প্রথম দিন কলেজে গিয়েই কোনো মেয়েরা নাকি ওকে বকা দিয়ে আমার কাছে আসে, বাচ্চালি কণ্ঠে কথা বলে, স্যারদের সঙ্গে একই আচরণ করে। আমি বুঝতে পারি ওই দিনেই, কিন্তু কি করব, তোকে সব বললে আবার কেমন মনে করিস? আচ্ছা, যেহেতু আমার কাছে নিয়ে এসেছিস, আমি চেষ্টা করব স্বাভাবিক করে দেওয়ার। নেহার বাবা আর সেদিনই বাবা দুজন দুজনের সঙ্গে কথা বলতে লাগে। অন্যদিকে কিরে তুই এখানে, কাঁধে ব্যাগ, আবার আঙ্কেল এসেছে, তুই আবার কিছু বলিস না তো আঙ্কেলকে? আপু কিছুই বলিনি, আসলে বাবা চায় আমি যেন স্যারের কাছে কোচিং করি, তাই নিয়ে এসেছে। আজকে থেকে স্যারের কাছে কোচিং করতে আসব সন্ধ্যার সময়। ও আচ্ছা, বুঝতে পারছি। তা দিন দিন তো চেঞ্জ হয়ে যাচ্ছিস। রিপার সঙ্গে কি তোর? হ্যাঁ, কি বলো আপু, তুমি রিপা জাস্ট মাই ফ্রেন্ডের থেকে বেশি কিছু না। ওর সঙ্গে তো আমার কলেজে উঠে পরিচয় হয়। মানে কলেজে উঠে 2 দিনের পরিচয়ে দুইজনে এতটা কাছে চলে এসেছিস, একসঙ্গে রিক্সায় চলাফেরা করিস, খাবার দেখি ক্যান্টিনে একসঙ্গে বসেই খাস, তুই ওকে খাইয়ে দিস, ও তোকে খাইয়ে দেয়, লজ্জা করে না তোর? লজ্জার কি আছে আপু, ও তো আমার ফ্রেন্ডকে তো খাইয়ে দিতেই পারি। ও গড, কাকে কি বোঝাচ্ছি? এমন ভাবে কথা বলে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আচ্ছা, তুই এখানে থাক, আমি আঙ্কেলকে আর বাবাকে চা করে নিয়ে এসে দিচ্ছি। তুই কি চা খাবি নাকি কফি? না আপু, আমি চা খাই না, আমাকে হরলিক্স নিয়ে এসে দাও, তাহলেই হবে। দেখবাল, তোর সঙ্গে কথাই বলবো না। মা, আমি তোকে বলছিলাম না, স্বাধীনকে দেখে কেমন যেন মনে হয়। দেখ, আমার কথাটাই সত্যি হলো। ও আমার 5টা ছেলের মতো না, শুধু বয়সে বড় হয়েছে, বুদ্ধিতে ছোট বাচ্চাদের মতো রয়ে গিয়েছে, কিন্তু লেখাপড়ায় অনেক ভালো। মানে? তারপর নেহার বাবা নেহাকে সব কথা খুলে বলে। নেহা অবাক হয়ে যায়, একটা ছেলে কিনা এই জেনারেশনের হয়ে এরকম করতে পারে। তাই তো বলি, ও কেন এরকম? কেন মা, ও কি তোমার সাথে কিছু করেছে? না আঙ্কেল, কি যে বলেন না, আসলে ও কারোর সঙ্গে কথা বলে না, নিচের দিকে তাকিয়ে থাকে সব সময়, তার জন্যই আর কি বললাম। হ্যাঁ মা, কেন ওই রকম করবে কিছু বুঝতে পারছি না। অনেক সাইকিয়াট্রিস্টিক দেখিয়েছি, তারাও কিছু বুঝতে পারছে না। শেষে কোনো বুদ্ধি না পেয়ে ভাবলাম তোমার বাবার কাছে দিলে যদি স্বাভাবিক করতে পারে। ঠিক আছে আঙ্কেল, বাবা আর আমি তো আছি, দুজনে মিলে স্বাধীনকে ঠিক করব আর 5টা ছেলের মতো স্বাভাবিক করে তুলব। হ্যাঁ মা, কারণ আমি আর তোমার আন্টি ওর পেছনে সময় দিতে পারিনি একদমই। তারপরেও তোমার আন্টিকে কাজ ছেড়ে দিতে বলেছি, কাজ ছেড়ে দিয়েছে। আমি তো পারি না, সব সময় কাজের জন্য বিদেশেই থাকতে হয়। তারপর নেহা, স্বাধীনের বাবা, নেহার বাবা তিনজনে কথা বলতে লাগে কিভাবে স্বাধীনকে স্বাভাবিক করা যায়। তারপর স্বাধীনের বাবা চলে যায় নেহার বাবার রুমে। এসে দেখে স্বাধীন গুটিসুটি হয়ে বসে আছে। সেদিকে স্বাধীনের পাশে বসে বই বের করতে বলে স্বাধীন বই বের করে পড়তে লাগে। নেহার বাবার পড়ার পাশাপাশি আরও অনেক কথা বলতে লাগে। নেহা রান্না করতে লাগে আর স্বাধীনের কথা ভাবতে লাগে। এমন সময় হাতে গরম পানি লাগে, হাতে ফোসকা পড়ে যায়। থাক নেহা, তুই ওর কথা ভাবা বাদ দিবি। ও তোর থেকে অনেক ছোট, আর ও তো এইসবই কিছুই বোঝে না। ভাবতে ভাবতে রান্না শেষ করে নেহা বসে থেকে টিভি দেখতে লাগে। স্বাধীনের পড়ানো শেষ হলে স্বাধীন ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে সোজা বাসে চলে যায়। বর্তমান এই হচ্ছে বিষয়। এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। না পারছি ওর কাছে চেয়ে যেতে, না পারছি দূরে সরে থাকতে। আমার তো আগেই লক্ষ্য করেছিলাম, কিন্তু কিছু বলিনি। তুই এবার কেমন রিয়াক্ট করিস? আসলে তোর মাঝে এমন কিছু ছিল ভাবতেও পারিনি। যাই হোক, এখন যেহেতু ভালোবেসে ফেলেছিস, আর কত তোকে ভালোবেসে না, আর তো এইসবের কিছুই বোঝে না, বোঝালেও ঠিক বুঝতে পারবে। মানে কি বলছিস তুই? কিছুই তো বুঝতে পারছি না। এদিকে আয়, কানে কানে বলছি, এটাই আপ্যায় করবে, তাহলে দেখবি ঠিক মতো লাইনে চলে আসবে। তারপর নেহার বান্ধবী নেহাকে বেশ কিছু টিপস শিখিয়ে দেয়।
যেগুলো অ্যাপ্লাই করলে স্বাধীন তার কাছে আসবে আর স্বাধীন নিজেই ভালোবেসে কথাটা বলবে। নেহা বুদ্ধিগুলো শুনে অনেক পছন্দ হয়, আবার ভয়ও হতে লাগে। তারপর বাইক নিয়ে সোজা বাসে চলে যায়। বাসে গিয়ে দেখে তার বাবা রেডি হচ্ছে, কোথাও যেন যাবে। বাবা, তুমি কি কোথাও যাবে? রেডি হচ্ছ ব্যাগপত্র গুছিয়ে? হ মা, একটু গ্রামের বাড়িতে যাব। তোর চাচার ফোন করেছিল, কি যেন একটা সমস্যা হয়েছে জমা জমি নিয়ে, তাই আজকে আসতে বলল। এই বিষয় নিয়ে আমি টেনশনে নিয়ে থাকতে চাই না, তাই বের হচ্ছি। আর স্বাধীনের জ্বর হয়েছে, ও আসতে পারবে না। এই কয়েকদিন আমাকে ফোন করে ওর মা বলেছিল। এখন মনে হয় ঠিক হয়েছে। ও যদি আসে, তুই একটু ওকে টিউশনি করাস। আর বুঝতে তো পারছিস, স্বাভাবিক করতে যে যে কথা বলা দরকার কথা বলে ওর সাথে। ঠিক আছে বাবা, তোমাকে ওকে নিয়ে ভাবতে হবে না। দেখে শুনে যেও আর আমাকে ফোন করিও। কিছু কি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, তোর আন্টি রান্না করে দিয়ে গিয়েছিল, ওই খাবার খেয়েছি। আর তুই রান্না করে নিস। বিকেলে আমি এখন আসছি। মা, আল্লাহ হাফেজ, খুব দ্রুত আসবো। আচ্ছা বাবা, দেখে শুনে যেও। আল্লাহ হাফেজ। নেহা যা চেয়েছিল তার থেকে বেশি পেয়ে খুশি হয়ে গেল। নেহার বাবা চলে যেতে দরজাটা আটকে দেয়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। মোবাইলটি বের করে স্বাধীনের নম্বরে ফোন করে। রিং হতে লাগে, কিন্তু ফোন রিসিভ করে না। নেহা অনবরত কল করতে লাগে। এভাবে প্রায় 10 মিনিট পর স্বাধীন ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম, আমি নেহা। হ্যাঁ আপু, ও সরি নেহা, বলেন। এই তো লাইনে এসেছো। বাসা কিভাবে তোমাকে লাইনে নিয়ে আসবো 11টা করে? কি হয়েছে, কথা বলছেন না কেন? নেহা, শুনলাম তোমার নাকি অনেক জ্বর, ঠিক হয়নি? হ্যাঁ, এখন সুস্থ আল্লাহর রহমতে। আর আঙ্কেল কি বাসাতে এসেছে? হ্যাঁ এসেছে, তার জন্যই তো তোমাকে ফোন করা। বাবা তো অনেক আগে এসেছে, কিন্তু তোমাকে তো বলা হয়নি। আচ্ছা, তুমি আজকে কোচিং করতে চলে এসো। বাবা তোমার কথা অনেকবার বলতেছে। বাবার ফোনের টাকা নেই জন্য আমি ফোন করলাম। ঠিক আছে, স্যারকে বলে দিয়েন আমি আসবো সময় মতো। কথাটা বলে স্বাধীন ফোন কেটে দেয়। নেহা ফোন কেটে দিয়ে মিটিমিটি হাসতে লাগে। আসো বাবা আসো, তারপরে তোমাকে দেখাবো এই নেহা কি জিনিস আর কি করতে পারে। আজকে দেখি তুমি কিভাবে নিজেকে আটকিয়ে রাখো। তারপর নেহা তার বান্ধবীদের কথা মতো সব কিছু ঠিকঠাক করে দোকান থেকে যা যা লাগে নিয়ে আসে। তা কিনে নিয়ে আসে, সুন্দর করে রেডি হতে লাগে। একটু পর রেডি হয়ে স্বাধীনের জন্য অপেক্ষা করতে লাগে। ঘড়ি কাটা 6টা 10 বাজতেই কলিং বেল বাজতে লাগে। নেহা অনেকটা এক্সাইটেড উইমেন্ট হয়ে যায়। তারপর দরজা খুলে দেয়। স্বাধীনকে দেখতে পায়। স্বাধীন নেহার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আপু সরি, নেহা এত সুন্দর করে সেজে আছেন কেন? কোথাও কি যাবেন? আরে না, কোথায় যাব, এমনিতেই মনে হলো তাই আর কি, একটু শাড়ি পরলাম। আয় ভেতরে। স্যার কোথায়? স্যার কি রুমে আছে? অনেক দিন তো হলো আসা হয় না, মনে হয় অনেক রেগে আছে আমার উপরে। আরে না, তোর জ্বরের কথা শুনে অনেক খারাপ লেগেছিল আমাদের, তাই আর কি। যা আমার রুমে গিয়ে বল বাবা একটু বাইরে আছে, একটু পরে চলে আসবে। তোকে বলেছে আমার রুমে গিয়ে পড়তে। ও আচ্ছা, আমি যাচ্ছি তাহলে। স্যার আসলে আমাকে ডেকে দিয়েন। তারপর নেহার রুমে স্বাধীন চলে যায়। বই বের করে পড়তে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। নেহা একটা ক্লাসে হরলিক্স বানিয়ে স্বাধীনের জন্য নিয়ে আসে টেবিলে। এই নে তোর জন্য হরলিক্স। আর একদিন তো বলেছিলাম কি খাবি না খাবি, কফি। তুই তো আবার হরলিক্স ছাড়া কিছুই খাস না, তাই আজকে তোর জন্য স্পেশাল হরলিক্স খেয়ে দেখ কেমন হয়েছে। না আপু সরি নেহা, এখন তো হরলিক্স খাবার সময় না। রাত্রে ঘুমানোর আগে খেতে হয়, আর চুরি করে কিংবা ঘুমানোর আগে ছাড়া হরলিক্স খেতে হয় না, মা আমাকে বলে দিয়েছে। আরে ওইটা ওই হরলিক্স না, খেয়ে দেখ, অন্যরকম টেস্ট। এটা খেলে মাথা ঠান্ডা থাকে আর অনেক বুদ্ধি পাবি তুই। সত্যি বলছো তুমি? আরে পাগল, সত্যি, 3 সত্যি, খেয়ে দেখ না। না খেলে কি করে বুঝবি? এবার দেখ, তারপর দেখি তুই কিভাবে নিজেকে আমার কাছ থেকে দূরে সরাস। আপু তুমি কি কিছু বলছো আমাকে? আরে না, কি বলবো পাগল, খা। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। নেহা একটা গ্লাসে হরলিক্স বানিয়ে স্বাধীনের জন্য নিয়ে আসে, টেবিলে রাখে। কথাটা বলেই নেহা খাটের উপরে গিয়ে বসে মোবাইলে ফেসবুকিং করতে লাগে। ধীরে ধীরে নেহা তার শাড়ি উপরের দিকে টেনে আনতে লাগে। স্বাধীন হরলিক্স খাওয়া শেষ হলে নেহার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলে। আপু তুমি আজকে আবার কি শুরু করলে? কালকে তুমি বললে যে আর কিছুই করবে না,
আমার সাথে। তাহলে এসব আবার কি হচ্ছে? আমি কিন্তু চলে যাব এখান থেকে। যা চলে, তোকে মানা করেছে কে? রুমের বাইরে যেতে পারিস কিনা তুই? মানে কি বলছো তুমি? আর হরলিক্সটা কেমন যেন ছিল, আর আমার এরকম লাগছে কেন, মাথায় ঘোরাচ্ছে। তোমার দিকে কেন এত যেতে ইচ্ছে করছে, কাছে পেতে ইচ্ছে করছে? তারপর নেহা মোবাইলের অ্যাপসটা অন করে দেয়। তারপর নেহার নিজেকে নিজে বাঁচানোর জন্য চিৎকার করতে লাগে। স্বাধীন অবাক হয়ে যায়, কিন্তু নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। নেহার উপর ঝাঁপিয়ে পড়ে, নেহার কান্নার অভিনয় করতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। এক পর্যায়ে স্বাধীন ক্লান্ত হয়ে নেহার উপরে নেহাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। এটাতে এত মজা যদি আগে জানতাম, সব সময় এইটাই করতাম। তার মানে তো আমাকে বিয়ে করতে হবে। আমাকে যদি কাছে রাখতে চাস তাহলে তার জন্য, আর তখন যখন ইচ্ছে তখন আমাকে এভাবে আদর করতে পারবি। কিন্তু আমার এরকম লাগছে কেন, মাথা ঘোরাচ্ছে আর চোখ বন্ধ হয়ে আসছে। তুমি কি হরলিক্সের সাথে কিছু খাইয়েছো আমাকে? আরে না পাগল, কি খাওয়াবো? সব তোর মনের ভুল। এখনো তো কথা না বলে একটু আদর করতে দাও তো। কথাটা বলে নেহা ফোন হাতে নেয়, তারপর অ্যাপসটা অফ করে দেয়। তারপর নেহা স্বাধীনের উপর উঠে অনবরত কিস আদর করতে লাগে। স্বাধীন নেহার সঙ্গে তাল মিলাতে লাগে। এভাবে আরও অনেকটা সময় পার হয়ে যায়। দুজনের শরীর বেয়ে টুকটুক করে পানি পড়ছে, ঘেমে একাকার হয়ে আছে। এসিতেও যেন তার দুজনেই ঘেমে গেছে। নেহা আর স্বাধীন দুজনেই হাঁপাচ্ছে। একটু পর স্বাধীনের নেশা কেটে যায়। স্বাধীন স্বাভাবিক হতেই চমকে ওঠে। নেহার কাছ থেকে নিজেকে সারিয়ে দিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। আপু, তুমি আজকেও আমার সাথে এটা করলে? কালকে তুমি বললে আর কিছুই করবে না, আর তুমি কিনা ধ্যাত, তোমার কথায় বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। আমি কি করলাম? আমি কিছুই করিনি। যা করার তুই করেছিস, আমার সব নষ্ট করেছিস। আমি এই মুখ আর কাকে দেখাবো? কালকে আমার এসআই হয়েছিল, বাট আজকে না হলে তুই আমাকে ধর্ষণ করেছিস। আমি তোর নামে আদালতে গিয়ে বিচার দেব। মানে কি বলছো তুমি আপু? আদালতে বিচার দিবে মানে? আর ধর্ষণ মানে কি? কিছুই তো বুঝতে পারছি না। তারপর নেহা বুঝতে পারে যে স্বাধীনকে সব বুঝিয়ে বলতে হবে, তাই স্বাধীনকে বুঝিয়ে বলে। স্বাধীন মাথায় হাত দিয়ে বসে পড়ে। নেহা কান্না করতে লাগে। এখন আমি জেলে যেতে চাই না, আর ফাঁসিতেও ঝুলতে চাই না। প্লিজ তুমি কিছু একটা করো। করব? আমি কিছুই করতে পারবো না। যা করার সব তুই করেছিস, তোকে করতে হবে। আর যদি না করিস, এই যে ভিডিও দেখ, এইখানে আমি কান্না করেছি, তা তুই আমাকে ছেড়ে দিসনি। এগুলো সব আমি দেখিয়ে দেব পুলিশকে। তারপর দেখব তুই ফাঁসির হাত থেকে কিভাবে রক্ষা পাস। স্বাধীন ভয় পেয়ে যায়। নেহার কাছে গিয়ে নেহার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগে। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। তুমি কিছু একটা বুদ্ধি দাও। শোন, আমি তোকে যা যা করতে বলছি তুই তাই তাই করবি। তারপর নেহা স্বাধীনকে কিছু বুদ্ধি দিতে লাগে। স্বাধীন শুনে ভয় পেয়ে যায়, কিন্তু কি করবে? এছাড়া তার কোনো উপায় নেই। স্বাধীন ফ্রেশ হয়ে পোশাক পরিধান করে নেয়। তারপর নেহার কাছে এসে মাথায় চুমু দিয়ে বের হয়ে যায়। নেহা অবাক হয়ে যায়। তারপর বাড়িতে গিয়ে নেহার বলা কথা অনুযায়ী স্বাধীন কাজ করতে লাগে। 5 বছর পর। আমার আদর লাগবে, তাই এখনই। এখন আদর না দিলে কিন্তু আমি কান্না করব। হায় আল্লাহ, কি জ্বালা! কোনটা থুয়ে কোনটা সামলাবো? একটা সামলে হিমশিম খায়, আবার আরেকটা চলে এসেছে। আসো। কথাটা বলে নেহা তার ছেলেকে শুয়ে দেয়। স্বাধীনকে কাছে টেনে নিয়ে আসে। আচ্ছা, তুমি এখনো বাচ্চাদের মতো করো কেন? স্বাভাবিক হতে পারো না? তুমি তো সবার সাথে স্বাভাবিকভাবেই কথা বলো, আর আমার কাছে আসলেই বাচ্চা নিয়ে শুরু করো। কই বাচ্চা? আমি করি, আমি তো আমার বউয়ের কাছ থেকে আদর খাবার জন্য অভিনয় করি। কথাটা বলেই নেহার বুকে স্বাধীন মুখ লুকায়। নেহা হাসতে লাগে। হাসতে হাসতে এক পর্যায়ে স্বাধীন তার বুকের উপর থেকে উঠিয়ে বলতে লাগে, ওলে ওলে সোনা গো আমার, বাচ্চা ছেলেদের মতো দেখি আবার শরম পায়। কিছু বুঝতে পারছেন না তো? আসেন একটু বুঝিয়ে নিয়ে আসি। স্বাধীন বাসায় এসে ভাঙচুর শুরু করে। তার মা রুমে যেতেই স্বাধীন বলে বিয়ে করবে। সে স্বাধীনের মা কথাটা শুনে অবাক হয়ে যায়। এক পর্যায়ে স্বাধীন তার এক বন্ধুর কথা বলে সে বিয়ে করেছে, সব নেহার বলে দেওয়া কথা। স্বাধীন মা শুনে অবাক হয়ে যায়। তখন আর স্বাধীনের বাবাকে ফোন করে ছেলের এই অবস্থা শুনে স্বাধীনের বাবা দ্রুত বাসায় চলে আসে। তারপর স্বাধীনকে বোঝাতে লাগে। এক পর্যায়ে স্বাধীন নেহাকে বিয়ে করবে বলে কথাটা বলে। স্বাধীনের বাবা মা দুজনেই আরও ভয় পেয়ে যায়। এক পর্যায়ে স্বাধীন
তাদের বলে নেহাকে যদি তার সঙ্গে বিয়ে না দেয় তাহলে সে সুসাইড করবে। কথাটা শুনে স্বাধীনের বাবা মা ভয় পেয়ে যায়। দ্রুত নেহার বাবার কাছে ফোন করে, কিন্তু সে কিছুই জানে না। নেহার বাবার নাম্বার নিয়ে নেহার কাছে ফোন করে। নেহা বুঝো না বোঝার ভান করে থাকে। ছেলের এই আবদার শুনে ভয় পেয়ে যায়। নেহাকে বলতেই নেহা কিছুই বলে না, তার বাবার কথা বলে। নেহার বাবাকে বলে নেহার বাবা কিছুই বলে না। এক পর্যায়ে স্বাধীনের বাবার জোরাজোরিতে নেহার বাবা রাজি হয়ে যায়। তারপর দুজনে বিয়ে দিয়ে দেয়। প্রায় 4 বছর পর তাদের সংসার আলোকিত করে একটা ছেলে সন্তান হয়। তারা দুজন এখন হ্যাপি কাপল। তাদের জন্য দোয়া করবেন। ওয়েট, তোমাকে আদর দিয়েছি, আগে অডিয়েন্সদের থেকে বিদায় জানিয়ে আসি। না না, আমার আদর লাগবে, কারোর সাথে কোনো কথা বলা একদমই চলবে না। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।